এনসিপি নামক যে একটা গোষ্ঠীর উদ্ভব হয়েছে এই বাংলাদেশের ইতিহাসের যত চাঁদাবাজি আমরা এর আগে সবার আগে মানে সবচেয়ে বেশি জানতাম যে বিএনপির চাঁদাবাজির ইতিহাস। কিন্তু সম্ভবত গত 10 মাসে এই যে সমন্বয়ক নামক যে টোকাইরা রাষ্ট্র ক্ষমতা পেয়েছে, তারপর যে রাষ্ট্রকে লুটপাটের একটা বড় উৎসব লাগিয়ে দিয়েছে, তারপরে তাদের সেই উৎসবের প্রাতিষ্ঠানিক রূপ হচ্ছে কি এনসিপি, যারা রাজনৈতিক দল গঠন করে এখন হচ্ছে লুটপাটের যে একটা কি বলে ব্যবস্থা কায়েম করেছে পুরোটা সরকারের প্রোটোকলে। মানে সেনাবাহিনী তারা মানে ব্যাপারটা এরকম যে তারা কোথাও চাঁদাবাজি করতে গেলে, কাউকে খুন করতে গেলে যা করতে যায় চারপাশে সেনাবাহিনী গার্ড দিয়ে রাখে, যাতে তাদের খুন করায় চাঁদাবাজি করায় কেউ ডিস্টার্ব না করে। সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া আছে যে এরা যাই করবে এদেরকে যাতে নিরাপত্তা দেয়া হয়। তো আমরা আসলে কয়েক মাসে একটু একটা চোখ বুলাই যে এনসিপির মানে উল্লেখযোগ্য জাস্ট কয়েকটা আমি এক্সাম্পল হিসেবে 4-5টা ঘটনা বলছি। এর বাইরে তো ঘটনা আছে লক্ষ লক্ষ ঘটনা চাঁদাবাজির। তো যেরকম গত লাস্ট যেটা আলোচনায় আসলো সেটা হচ্ছে কি গুলশানে যে সাবেক একজন এমপির বাসায় গিয়ে 50 লক্ষ টাকা চাঁদা দাবি করা এবং সেখান থেকে 5 জন চাঁদাবাজকে গ্রেপ্তার করা এনসিপির। যে চাঁদাবাজদের মধ্যে এনসিপির নেতা যেরকম রয়েছে, তেমন রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা, তেমন রয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র উপদেষ্টা। 5 জন গ্রেপ্তার হয়েছে। তারপর বিষয়টা আবার একটু আলোচনায় এসেছে। কিন্তু আপনারা একটা ব্যাপার করতে পারেন যে গত সেপ্টেম্বর মাসে সাভারে সমন্বয়করা, স্থানীয় যে সাভারের সমন্বয়ক, তারা হচ্ছে কি সেখানে চাঁদাবাজি করতে গিয়ে এক বাড়িতে তারা পুলিশ পরিচয় দিয়ে প্রথমে ঢুকে তল্লাশি করে যখন চাঁদাবাজি করতে গেছে ওই বাড়ির লোকজনকে মারধর করেছে এবং তার 10 লাখ টাকা চাঁদা চেয়েছে। তো একটা পর্যায়ে এসে এলাকার লোকজন এসে এদেরকে আটকে পুলিশের কাছে দিয়ে দিচ্ছে। তারপরে আরেকটা ঘটনা বলি, গত ডিসেম্বরে যেটা হচ্ছে ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক ছিল, ওখানকার মূল সমন্বয়ক, যে সেই সমন্বয়ক হচ্ছে একটা মাদ্রাসার শিক্ষকের কাছে, মাদ্রাসার অধ্যক্ষের কাছে মাদ্রাসা চালাইতে হইলে 3 লক্ষ টাকা দিতে হবে তাকে। এই দাবিতে সে চাঁদাবাজি করতে গিয়েছিল। তো এটার পরেও তার নামে মাদ্রাসা কর্তৃপক্ষ একটা মামলা করে, যদিও পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখায় এবং কয়েকদিন পরে তাকে ছেড়ে দেওয়া হয়, কারণ উপরের মহলের নির্দেশ তাকে ছেড়ে দেওয়ার। তো এই যে ফেনীর একটা ঘটনা, রংপুরে মার্চ মাসে 1 লাখ টাকা চাঁদা দাবি করার একটা অডিও ভিডিও যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সে হচ্ছে গিয়ে রংপুরের এনসিপির নেতা এবং সে হচ্ছে গিয়ে চাঁদা দাবি করছিল 1 লাখ টাকা দিতে হবে তাকে। এটার অডিও ভাইরাল হয়, তখন একবার আলোচনায় আসে বিষয়টা। তারপরে ধরেন যে খুলনায় গত এপ্রিল মাসে খুলনার হচ্ছে গিয়ে যে আপনার একটা বাড়িতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে মব, এই সমন্বয়ক এবং খুলনার যে সমন্বয়ক যারা রয়েছে তাদের মধ্যে নেতা যারা, এরা একটা বাড়িতে হামলা চালায় এবং বাড়িতে ঢুকে সেখানে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং সেখানেও তারা মানে পুলিশের হাতে গ্রেফতার হয় সেই এলাকার লোকজনের প্রতিবাদের মুখে। আমি মূলত গ্রেফতারকৃত গুলা বলছি, কিন্তু গ্রেফতারের বাইরে যে হাজার হাজার ঘটনা সেটা আমি আরেকটা ভিডিওতে সেটা নিয়ে কথা বলবো। তো ধরেন ওখানে হলো খুলনায় এই চাঁদাবাজিটা করলো। তো এই পুরো বিষয়টা নিয়ে যেমন ধানমন্ডির ঘটনাটা আপনাদের আরেকটা ব্যাপার মনে করিয়ে দিই। ধানমন্ডিতে আপনাদের মনে আছে বোধহয় একটা বাড়িতে গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে হামলা করেছিল, চাঁদা দাবি করেছিল এবং তাদেরকে যখন অ্যারেস্ট করে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়, তখন ধানমন্ডি থানায় গিয়ে এনসিপির যে আরেকজন নেতা আব্দুল হান্নান মাসুদ, হ্যাঁ ভাঙ্গাবাড়ির মাসুদ, তো সেই ভাঙ্গাবাড়ির মাসুদ গিয়ে সেখানে সেই চাঁদাবাজদেরকে ছাড়িয়ে নিয়ে আসছিল, যেটা নিয়ে ওই সময় আলোচনা হয়েছিল যে মব এবং চাঁদাবাজদেরকে কেন এনসিপি নিজ দায়িত্বে ছাড়াচ্ছে সব জায়গা থেকে। তো এই ছাড়ানোর প্রক্রিয়াটা চলছে। প্রথমে যেমন উমামা ফাতেমা নামে আরেকজন সমন্বয়ক, যে হচ্ছে গতকাল লিখেছে যে এই চাঁদাবাজির ঘটনাগুলো দেখে আপনারা অবাক হচ্ছেন কেন আমি জানি না, আমি নিজে অবাক হচ্ছি না, কারণ এই চাঁদাবাজির শেকড় অনেক গভীরে। এবং যখনই চাঁদাবাজি নিয়ে এনসিপির বড় নেতাদের সঙ্গে আমি কথা বলতে গিয়েছি তখন তারা সবাই নীরব ছিল, কেউ কোনো কথা বলে নাই, এটা প্রতিবাদে কেউ কথা বলে নাই। মানে উমামা ফাতেমা সমন্বয়ক একজন হয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন মুখপাত্র যিনি ছিলেন, তিনি বলতেছেন যে তার দলের নাহিদ টাহিদ সহকারে সবাইকে যখন বলা হতো চাঁদাবাজদের বিরুদ্ধে, এই অপরাধগুলোর বিরুদ্ধে, তখন তারা সবাই চুপ থাকতেন। এবং এই কারণে উমামা ফাতেমা বলেছে যে এই চাঁদাবাজির শেকড়টা আসলে অনেক ভেতরে, অনেক গভীরে। মানে কতটা গভীরে? এই চাঁদাবাজিগুলো নিয়ন্ত্রণ হয় কি নাহিদের মাধ্যমে, না হাসনাতের মাধ্যমে, না সার্জিসের মাধ্যমে, নাকি আমাদের ওই সরকারে বসা আসিফ মাহমুদের মাধ্যমে? এই চাঁদাবাজির শেকড় কতটা গভীরে? নাকি স্বয়ং ইউনুসই এদেরকে নিয়োগ দিয়েছে সেই কি বলে কিস্তি উঠানোর মতো করে, তার যে সুদের ব্যবসার কিস্তি উঠানো, সেই কিস্তি উঠানোর মতো করে বাংলাদেশে প্রত্যেকটা ঘর ঘর থেকে চাঁদা উঠানো? এটা কি ইউনুসের নিয়োগ দেওয়া? এই ব্যাপারগুলোর প্রশ্ন সমাধান হওয়া খুব জরুরি। আমি যাচ্ছি প্রথম পয়েন্টে।
প্রথমে আপনাদেরকে একটা কথা বলা হয়েছিল যে ছাত্র সমন্বয়ক, যেটা দেখেছেন এক এক জায়গায় চাঁদাবাজির ক্ষেত্রে ছাত্র সমন্বয়করা ছাত্র প্রতিনিধি ধরা পড়ে। গুলশানে যেটা ধরা পড়েছে, ছাত্র প্রতিনিধির আরেকটা মানে মহান কর্মকাণ্ডের খবর বলে আমি শেষ করছি। সেটা হচ্ছে গিয়ে জুলাই মানে জুলাইয়ের যে ষড়যন্ত্র, জুলাইতে যে হলো ওদের তথাকথিত আন্দোলন, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে বাড়ি মানে ফ্ল্যাট উপহার দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে একটা আবাসন প্রকল্প নেওয়া হয়েছে ৩৬শে জুলাই আবাসন প্রকল্প নামে। যেই প্রজেক্টে প্রায় আপনার কি বলে ৮০০-র উপরে ফ্ল্যাট তৈরি করা হচ্ছে যারা জুলাইতে আহত হয়েছে, নিহত হয়েছে তাদের পরিবারকে দেওয়ার জন্য। তো এই প্রজেক্টটা ব্যাপারে জাস্ট কয়েকটা আগে দুর্নীতির কথা বলি আমি, তারপরে গিয়ে এটার ইয়েটা টানতেছি আমি কিভাবে ছাত্র সমন্বয়ক যুক্ত। যে এখানে হচ্ছে গিয়ে টোটাল বাজেট হচ্ছে ৭৬১ কোটি টাকা এই প্রজেক্টের। তো এখানে দামগুলো কিভাবে ধরা হয়েছে, প্রথমত ধরেন যে ৮০০ টাকা দামের যে পিলার, বিল্ডিং এর যে পিলার গুলো ৮০০ টাকা করে এটার রেগুলার প্রাইস, এটার দাম ধরা হয়েছে ৪০,০০০ টাকা। ২৫ লক্ষ টাকার যে লিফট, সেটার দাম ধরা হয়েছে ৯২ লক্ষ টাকা, এবং এইরকম লিফট রয়েছে ২০টা, অ্যামাউন্টটা মনে রাখবেন। এবং পিলার যেটা ৯০০ টাকার পিলার ৪০,০০০ টাকা ধরা হয়েছে, এরকম পিলার আছে কয়েক হাজার ওখানে একটা বিল্ডিং করতে, মানে এতগুলো বিল্ডিং করতে, প্রায় ৮০০ ফ্ল্যাটের বিল্ডিং, এতগুলো বিল্ডিং করতে প্রায় কয়েক হাজার লাগবে হচ্ছে গিয়ে পিলার, লিফট লাগবে ২০টা, এবং ১২টা সাব স্টেশন মানে তারা ওখানে এস্টাবলিশ করতেছে, সেখানে এক একটার দাম হচ্ছে ১২ লক্ষ টাকা করে, কিন্তু তারা দাম ধরেছে ৬৩ লক্ষ টাকা করে। তো এইভাবে ট্রান্সফরমার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেই জিনিসটা ধরেন দাম হচ্ছে ৫ টাকা, কিন্তু ওখানে বাজেট দিতে হইতেছে এটা ৫০ টাকা। এবং এই ব্যাপারে যখন হচ্ছে গৃহায়ন মন্ত্রণালয়, গৃহায়ন ইয়েতে যাদের তত্ত্বাবধানে এই প্রজেক্টটা হচ্ছে, তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে এই ব্যাপারে, তখন বলছে সরকারের পক্ষ থেকে এখানে ছাত্র সমন্বয়ক মানে ছাত্র প্রতিনিধি নিয়োগ দেওয়া আছে, এবং এই যে কেনাকাটাগুলো, এই যে বাজেটগুলো, এগুলো মানে কোনোটা ছাত্র প্রতিনিধির মানে ইয়ের বাইরে, পারমিশনের বাইরে আমরা করতে পারি না, এবং ছাত্র প্রতিনিধি যেটাকে অ্যাপ্রুভ করে সেটাই করতে হয়। হ্যাঁ, ছাত্র প্রতিনিধি, এই ছাত্র প্রতিনিধি নামক যে ব্যাপারটা, এই সমস্যাটার আসলে ইয়েটা কোথায়, শেকড়টা কোথায়? ছাত্র প্রতিনিধি নামে এদেরকে নিয়োগ দিয়ে এই যে চাঁদাবাজিগুলো ভয়ঙ্কর ভাবে যে চাঁদাবাজিগুলো করছে, এগুলো আসলে নিয়ন্ত্রণ করবার কেউ নেই, এবং সরকার বা কোনো জায়গায় কেউ কথা বলবার মতো কারো ক্ষমতা নেই এই ছাত্র সমন্বয়কদের উপরে। অতএব এনসিপি বলি, সরকার বলি, প্রত্যেক একটা চেইন অফ কমান্ড তৈরি করে রেখেছে। চাঁদাবাজি একদম ধরেন সেই গোবরডাঙ্গার গ্রামের চাঁদাটা পর্যন্ত কিভাবে কালেক্ট হবে, সেটা কিভাবে গভর্নমেন্ট পর্যন্ত পৌঁছবে, পুরোটা একটা চেইন করা। এবং সরকারি যত প্রজেক্ট আছে এখানে ছাত্র যে প্রতিনিধি নামক কিছু কুলাঙ্গারকে নিয়োগ দেওয়া হয়েছে, যেটা গুলশানে গ্রেফতার হয়েছে একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র মানে প্রতিনিধি। তো প্রত্যেকটা জায়গায় এরকম ভাবে এনসিপি তার লোক বসিয়ে রেখেছে। এই সরকার এনসিপির জন্য, সমন্বয়ক নামক চাঁদাবাজদের জন্য মানে অবারিত সুযোগ করে রেখেছে চাঁদাবাজি করবার, এবং সরকার প্রোটোকল দিচ্ছে, মনে রাখবেন এটা। এনসিপির যত চাঁদাবাজি, যত খুন, যত সন্ত্রাস, সবকিছুর পেছনে রয়েছে সরকার এবং সরকারের পোষ্য সেনাবাহিনীর নিয়ন্ত্রণ, এগুলো সব হচ্ছে। এই দুর্নীতির হিসেবগুলো কে চাইবে? এই দুর্নীতিগুলো আপনাকে আমাকে হিসাবটা চাইতে হবে। কথা বলেন। ধন্যবাদ।